আবার পোলারাইজেশন চার্জ এবং সেপারেশনেরও সমানুপাতিক। এখান থেকে পোলারাইজিবিলিটি একটা রিলেশন দেখাইছিলাম, ইলেকট্রনিক পোলারাইজিবিলিটির একটা রিলেশন ডেভেলপ করছিলাম। এরপরে ক্যাপাসিট্যান্স এবং রিলেটিভ পারমিটিভিটি এই জিনিসটা দেখানো হয়েছিল। Why capacitance increases in the parallel plate after insertion of the dielectric material, এটাও মনে হয় আলোচনা করা হয়েছিল। এরপরে হচ্ছে পোলারাইজেশন ভেক্টর পি। The placement of the dielectric slab into an electric field polarizes the molecule in the material, which can be visualized with insertion of the dielectric slab into the parallel plate capacitor as shown in the following figure. এখানে দেখা যাচ্ছে যে কোন একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যদি একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ঢুকানো হয়, যেমন প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দুইটা প্লেটে আগে থেকেই কিছু চার্জ থাকে। কেন থাকে? এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, আর এখানে কোনো ম্যাটেরিয়াল না থাকলেও এখানে কিন্তু এয়ার থাকে। এয়ার থাকলে কিন্তু পোলারাইজেশন হয়, ফ্রি স্পেসের একটা পোলারাইজেশন হয়, যার কারণে এখানে কিছু চার্জ জমা হয়, আগে থেকেই চার্জ থাকে। এরপরে এখানে ধরো আগে থেকেই যদি এখানে চার্জ 1 2 3 4 5 6 7 8 9, মনে করো 9টা চার্জ আগে থেকেই আছে। না, আগে থেকে কয়টা আছে? 9টা স্যার। এটা জানি না কয়টা আছে আগে থেকে। আগে থেকে ধরো যদি 6টা থাকে, কথার কথা 6, তার আগে ছিল 5টা। এখন এখানে সারফেসে যদি ধরো এই যে বাউন্ড চার্জ 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আসলে সংখ্যাটা মিলবে আর কি, বুঝতে পারছো? সেম থাকতো। হ্যাঁ, আগে ছিল 4টা, এখন আসছে 5টা, এমনি বোঝানোর জন্য আর কি। এখন হবে 9টা। মানে এক্সট্রা চার্জটা কেন আসবে? এই যে চার্জগুলো, এই চার্জগুলোকে নিউট্রালাইজ করার জন্য। গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে এই মাঝখানের গুলো তোমার ক্যান্সেল হয়ে যায়, মাঝখানের চার্জগুলো পরস্পর ক্যান্সেল, এবং সাইডে বাকি থাকে। আটকে স্যার, সারফেসের সাথে আটকে থাকে স্যার। হ্যাঁ, এটাকে বলা হয় সারফেস বাউন্ড চার্জ আমরা বলি। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ সবসময় ইকুয়াল থাকবে। attached with ground কেন? গ্রাউন্ড বলি নাই তো, গ্রাউন্ড বলছিলাম নাকি? গ্রাউন্ড কোথায় পাইলা এখানে? না, এটা গ্রাউন্ড না, এটা তোমার ওই যে প্যারালাল প্লেটের সারফেসে আর কি আটকায় থাকে আর কি, সারফেস বাউন্ড চার্জ বলি আমরা। অনেক সময় সারফেস বাউন্ড চার্জ বলি। নো নেট চার্জ ইন দ্য বাল্ক, অর্থাৎ এই বাল্কের ভিতরে কোনো নেট চার্জ থাকে না। মিডল চার্জেস ইন দ্য স্ল্যাব ক্যান্সেলস ইচ আদার, নেগেটিভ চার্জেস এট দ্য লেফট এন্ড দ্য পজিটিভ চার্জেস এট দ্য রাইট ডু নট ক্যান্সেল। তাহলে এই যে চার্জগুলো ডানে বামে ক্যান্সেল হয় না। প্লাস কিউপি at the right and minus QP at the left are bound to the surface and termed as surface polarization charge. এখন বড় হাতের P টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, তাহলে পার ইউনিট ভলিউমে হ্যালো পার ইউনিট তো সত্যি ঘরে চলে যাও। হঠাৎ
করে বাচ্চাদের কান্নাকাটি শুনতে ভালোই লাগতেছিল। আচ্ছা, এখন কি টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম হচ্ছে পি, পার ইউনিট ভলিউমে ডাইপোল মোমেন্ট কিরকম পার ইউনিট ভলিউমে, এটা বলতে কি বোঝাচ্ছে আসলে পার ইউনিট ভলিউমে? এটা বলতে বোঝাচ্ছে যে পার সেন্টিমিটার কিউবে, ধরো যদি আমি বলি যে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউবে মনে করো ডাইপোল মোমেন্ট কতটুকু। আচ্ছা, টোটাল ম্যাটেরিয়ালে যদি এরকম অনেকগুলো মোমেন্ট থাকে P1 P2 এরকম করে Pn সংখ্যক অ্যাটম আছে মনে করো, অ্যাটম Pn সংখ্যক অ্যাটম, আর টোটাল ভলিউম যেটা আছে সেটাকে যদি আমি ভাগ করি তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, আমাদের ইন্ডিভিজুয়াল অনেকগুলো মোমেন্ট আছে না, মাইনাস প্লাস এরকম অনেকগুলো ইন্ডিভিজুয়াল অ্যাটমিক মোমেন্ট আছে, তাহলে এটা যদি আমরা কোনো একটা সার্টেন ভলিউমে যদি n সংখ্যক অ্যাটম থাকে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউমে, তাহলে সেই ভলিউম দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পার ইউনিট ভলিউমে ডাইপোল মোমেন্ট পেয়ে গেলাম। সামেশন অফ ইন্ডিভিজুয়াল molecular polarization, summation of individual molecular polarization. N is the number of molecule per unit volume. যদি per unit volume হয়, যদি n যদি per unit volume হয় তাহলে ভলিউমটাও তাহলে per unit মানে একক ভলিউম হবে। n is the number of molecule per unit volume. যদি per unit ভলিউমের সংখ্যাটা হয় তাহলে তো হয়ে গেল, ভলিউমটা হচ্ছে একক, বুঝতে পারছো? 1 ইউনিট ভলিউম। তাহলে P হচ্ছে n ইনটু এভারেজ ভলিউম, এটাও করতে পারি আমরা ইচ্ছা করলে। n হচ্ছে যে এখানে সবগুলো তো যোগ করলাম তাই না, সবগুলো যোগ করলাম, ইচ্ছা করলে এভারেজ কেও n দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে তাই না। n ইজ দা P টোটাল ভলিউম, টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, তাহলে এটাও আমরা করতে পারি ইচ্ছা করলে n ইনটু P average, P average dipole moment per molecule in the direction of applied field। মনে করো এটা হচ্ছে 1 সিসি একটা ভলিউম, তাহলে এখানে যদি মনে করো কথার কথা যদি 200টা যদি এরকম মোমেন্ট থাকে, 200টা মোমেন্ট, কয়টা মোমেন্ট আছে এরকম 200টা, ধরো একটা জাস্ট বোঝানোর জন্য, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা যোগ করতে পারি ইচ্ছা করলে, P1 P2 P3 সবগুলো যোগ করে 200 তে ভাগ করতে পারি, পারি না? হ্যাঁ, এটা করতে পারি। আচ্ছা, এটা একটা জিনিস করতে পারে না, এটা অবশ্য ভুল বললাম, এটা ভুল বলছি। সবগুলো যোগ করে যদি আমি 1 সিসি দিয়ে ভাগ করি তাহলে কি আসে, টোটাল টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম আসে, টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে P1 P2 এরকম করে আমি 200টা যোগ করলাম, যোগ করে আমি 200 তে ভাগ করলাম, ভাগ করলে আসে আসলে P এভারেজ আসে তাই না, এভারেজ আসে না? এভারেজ আসে, তাহলে আমি সবগুলো যোগ করে ভলিউম দিয়ে ভাগ করা যে জিনিস, আর আমি যদি এভারেজটা পেয়ে যাই, এভারেজকে যদি আমি 200 দিয়ে গুণ করি ওই একই জিনিস আসলো না, টোটালটা আসবে না এভারেজকে 200 দিয়ে গুণ করলে, এভারেজ দিয়ে 200 দিয়ে গুণ করলেও কিন্তু ওই একই জিনিসই আসবে, এটাই আর কি। তাহলে P এভারেজ ইজ ইকুয়াল টু P ইনডিউসড। আমরা নরমালি একটা অ্যাটমে যে
ডাইপোল মোমেন্টটা ইনডিউসড হয় সেটাকে আমরা নরমালি পি এভারেজ অথবা পি ইনডিউসড বলি। আগেও বলছি সেটা, পি এভারেজ অথবা পি ইনডিউসড বলি। এই কথাটা আগেও আমরা বলছি যে ইনডিউসড ডাইপোল মোমেন্ট। এখন এভারেজ কথাটা বললাম, যেমন এখানে আগে বলছি মনে হয়, দেখি তো এখানে এই যে পি ইনডিউসড, পি ইনডিউসডটা কি আসলে? একটা অ্যাটমে ইনডিউসড ডাইপোল মোমেন্টকে আমরা পি ইনডিউসড বলি অনেক সময়। তাহলে এভারেজ এবং ইনডিউসড এই কথাটা কিন্তু অনেকটা সমার্থক, সামান্য একটু পার্থক্য আছে, কিন্তু এটাকে আমরা একই ধরতে পারি, এভারেজ আর পি ইনডিউসড। বুঝতে পারছো? একটু পার্থক্য আছে, সেটাকে আমরা ইগনোর করি। মানে যদি ধরে নেই যে প্রত্যেকটা অ্যাটমে অলমোস্ট সেম টাইপের ডাইপোল মোমেন্ট ইনডিউসড হয়। পি ইনডিউসড বলতে একটা অ্যাটমে যে মোমেন্টটা ইনডিউসড হচ্ছে, আর এভারেজ তো এভারেজ, তাই না? সবগুলো যোগ করে এভারেজ, কোনোটা কম হয় কোনোটা বেশি হয়, এই কারণে এভারেজ করে নেওয়া হয়। এটাকে আমরা পি ইনডিউসড ধরে নেই আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে টোটাল পোলারাইজেশন। টোটাল পোলারাইজেশন বলতে এটা কিন্তু পার ইউনিট ভলিউমে বুঝাচ্ছি না। এই যে টোটাল পোলারাইজেশন যেটা, এটা কিন্তু পার ইউনিট ভলিউমে না, মানে পুরা ম্যাটেরিয়ালে বুঝাচ্ছি। বুঝতে পারছো কথাটা? ম্যাটেরিয়ালটা কি 3 ডাইমেনশনাল ম্যাটেরিয়াল না? এখন এই যে ম্যাটেরিয়াল, এটার বাম সাইডে মনে করো ক্যাপাসিটরের পজিটিভ সাইড, বাম সাইডে, আর ডান সাইডে মনে করো ওই যে ক্যাপাসিটরের নেগেটিভ সাইডটা আছে মনে করো। তাহলে এইদিকে তো নেগেটিভ চার্জ গুলো জমা হবে, তাই না? বাউন্ড চার্জ। আর এদিকে তোমার পজিটিভ সমপরিমাণ পজিটিভ বাউন্ড চার্জটা জমা হবে। আমরা যদিও এটা 1 ডাইমেনশন দেখাইছি, কিন্তু এটা তো 3 ডাইমেনশন অ্যাকচুয়ালি তো 3 ডাইমেনশন। অর্থাৎ 3 ডাইমেনশন এই যে সারফেস বাউন্ড চার্জটা কিন্তু অনেকটা 3 ডাইমেনশন চিন্তা করতে হবে তোমাকে। মানে সারফেসের সাথে যে লেগে আছে এটা 3D তে চিন্তা করলে এইদিকে একটা ভলিউমে এখানে কিছু নেগেটিভ, এদিকে কিছু পজিটিভ। তাহলে এইখানে যে পরিমাণ চার্জ জমা থাকতেছে ডানে বামে, বাম দিকে যতটুক ডান দিকে যতটুক, এটাকে আমরা বলতেছি টোটাল পোলারাইজেশন। মানে এইদিকে ধরো মাইনাস কিউপি আর এদিকে কত প্লাস কিউপি। এখানে কোনো ভলিউম ফ্যাক্টর না, মানে টোটাল, মানে পার ইউনিট ভলিউম এখানে আসতেছে না। ডিস্টার্ব করতেছে। তাহলে এই যে চার্জের কারণে যে পোলারাইজেশন তৈরি হচ্ছে, চার্জের কারণে একটা পোলারাইজেশন হবে না? পোলারাইজেশনের সংজ্ঞা যেটা আর কি, আমরা যদি পোলারাইজেশনের সংজ্ঞা দেখি, সংজ্ঞা হচ্ছে যে চার্জ আর সেপারেশন, এই দুইটা গুণ করলে পোলারাইজেশন পাই আমরা। তাহলে কিউপি এর সাথে একটা ডিসটেন্স আছে, কিউপি প্লাস আর কিউপি মাইনাস, এর মধ্যে একটা ডিসটেন্স আছে না? তাহলে এই ডিসটেন্সের কারণে এই যে চার্জ সাথে একটা ডিসটেন্স আছে, এই ডিসটেন্সের কারণে একটা পোলারাইজেশন আসবে, সেটাকে আমরা পি টোটাল বলতেছি। পি টোটাল তার মানে কি কিউপি ইনটু ডি, এদের মধ্যকার দূরত্ব যদি ডি হয় তাহলে এটা পোলারাইজেশন হবে না? হ্যাঁ, তাহলে আমরা যদি মানে পার ইউনিট ভলিউমে পোলারাইজেশন বের করতে চাই, পার ইউনিট ভলিউমের পোলারাইজেশন, তাহলে পি টোটাল ডিভাইডেড বাই ভলিউম করতে হবে। ওই জায়গার যে ভলিউম, এই জিনিসটা এখানে বলছে। তাহলে পি হচ্ছে কি পি টোটাল ডিভাইডেড বাই ভলিউম। এটা করলে আমি পোলারাইজেশন পার ইউনিট ভলিউমে পেয়ে যাব। তাহলে পি টোটাল হচ্ছে কিউপি ইনটু ডি ডিভাইডেড বাই এডি। এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া ইনটু ডি। বুঝা গেছে কথাটা?
তাহলে এখানে ডি কাটাকাটি কি যাচ্ছে নাকি? হ্যাঁ যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে পোলারাইজেশন পার ইউনিট ভলিউম সেটা হচ্ছে দেখো ওই যে সারফেস চার্জ ডিভাইডেড বাই এরিয়া, এটাকে আমরা বলতেছি সিগমা পি। চার্জ ডেন্সিটি, এটা কিন্তু একটা চার্জ ডেন্সিটির মতো কাজ করতেছে, চার্জ ডিভাইডেড বাই এরিয়া কল্ড সারফেস পোলারাইজেশন চার্জ ডেন্সিটি, মানে এই সিগমা পি সারফেস পোলারাইজেশন চার্জ ডেন্সিটি কল্ড সারফেস পোলারাইজেশন চার্জ ডেন্সিটি sigma p. The charge per unit area appearing on the surface, charge per unit area appearing on the surface of a polarized media is equal to the component of the polarization vector normal to the surface. আসলে এই যে সারফেস পোলারাইজেশন চার্জ ডেন্সিটি যেটা মানে আমরা যেটা পি বললাম, পি মানে পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, এইটা আমরা দেখলাম যে ইউপি ডিভাইডেড বাই এ, অর্থাৎ হ্যাঁ সিকিপি দেখলাম। তাহলে সারফেস পোলারাইজেশন চার্জ ডেন্সিটি এইটা আসলে কোন পোলারাইজেশনটা মিন করে? এটা আসলে পোলারাইজেশনের মানে নরমাল, মানে সারফেসের সাথে লম্ব, যে ওই লম্ব বরাবর কম্পোনেন্টকে চিন্তা করতে হবে, কারণ এখানে একটা ভেক্টর আছে, আসলে এটা তো আসলে ভেক্টর না। এটা তো 2D হওয়া তো বোঝা যাইতেছে না। হ্যাঁ, এখন যে 3 ডাইমেনশনালি যদি চিন্তা করো, 3D তে যদি চিন্তা করো, এমনও তো হইতে পারে যে ম্যাটেরিয়ালটা গোলাকার ম্যাটেরিয়াল, এমনও তো হইতে পারে। এখন যদি গোলাকার টাইপের হয়, আমি যদি 2D হয় তাহলে তো সমস্যা নাই, কিন্তু 3D হইলে কি হবে? 3D হইলে আমার চার্জটা এই যে লম্ব বরাবর নিতে হবে সবসময়, কারণ এই জায়গায় লম্ব, এখানেও লম্ব, এখানেও লম্ব, এখানেও লম্ব, লম্ব বরাবর নিতে হবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। এটাই বলছে আর কি, আর কিছু না। ওই চার্জ ডেন্সিটি যেটা, সেটা পি নরমাল, মানে মানে লম্ব বরাবর যে কম্পোনেন্ট ওইটার সমান আর কি। ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি ওয়াজ রিলেটেড টু আলফা ই। আমরা আগে দেখছিলাম যে ইলেকট্রনিক যে পোলারাইজেবিলিটি সেটা ছিল কি আলফা ইনটু ই, মানে একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা পি ইনডিউসড বলি, এবং সেটা হচ্ছে আলফা ইনটু ই। আলফা হচ্ছে পোলারাইজেবিলিটি, কারণ এটা তো একটা কমন সেন্স থেকে বোঝা যায় যে পোলারাইজেশনটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের সাথে সমানুপাতিক। ফিল্ড বাড়াইলে অবশ্যই ফোর্স বাড়বে, ফোর্স বাড়াইলে কি কি হচ্ছে, সেপারেশন বেড়ে যাচ্ছে, তাহলে পি ইনডিউসড বেড়ে যাচ্ছে। নাও টু রিলেট দ্য পোলারাইজেশন পি উইথ ই উই ডিফাইন এ কোয়ান্টিটি নেম ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। এখন আমরা তো আগে একটা অ্যাটমের ক্ষেত্রে দেখছি, এখন যদি পুরো ম্যাটেরিয়ালের পি যদি চিন্তা করি, পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, এই পোলারাইজেশন পার ইউনিট ভলিউমের সাথেও তো অবশ্যই ফিল্ডের একটা সম্পর্ক থাকবে, থাকবে না? এটাও তো অবশ্যই ই এর সমানুপাতিক হবে, হবে না? অ্যালফা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাও সমানুপাতিক হবে। আমরা যদি পি ইনডিউস যদি ই এর সমানুপাতিক হয়, পি ইনডিউস যেটা টোটাল, সেটাও কিন্তু ই এর সমানুপাতিক। এখানে কিন্তু এখানে কাই হয়েছে, সাথে অ্যাপসিলন নট আনা হয়েছে, তাহলে এটা একটা এপসাইলন নটটাকে স্যার রিলেটিভ পারমিটিভিটি। হ্যাঁ হ্যাঁ রিলেটিভ পারমিটিভিটি ফ্রি স্পেসের। আর স্যার জিরো ভ্যাকুয়াম, এটা সাসেপ্টিবিলিটি বলে, ইলেকট্রনিক সাসেপ্টিবিলিটি। এটা একটা সমানুপাতিক ধ্রুবকের মতো, জি স্যার। এটাকে আমরা বলি সাসেপ্টিবিলিটি। আর এই চিহ্নটাকে অনেক সময় কাই বলে, কি কাই, সাসেপ্টিবিলিটি। তাহলে আমরা পি ইনডিউস এটা পাইলাম আর পি পাচ্ছি এটা। তাহলে
আমরা বলতে পারি যে টোটাল পি ইজ ইকুয়াল টু এন ইন্টু, মানে টোটাল পি না, এটা পি পার ইউনিট ভলিউম। আসলে পি বলতে এটা কি বোঝায়? পার ইউনিট ভলিউম। তাহলে এন ইন্টু পি ইন্ডিউসড, এন ইন্টু পি ইন্ডিউসড। তাহলে এখানে আমাকে এন ইন্টু পি ইন্ডিউসড এর সূত্রটা বসায় দিতে হবে। এখানে যদি বসায় দেই তাহলে এখানে কি আসতেছে দেখি, এদিক দিয়ে এটা আসতেছে, আর পি এর মানটা এদিক দিয়ে এটা বসাইলাম, এদিক দিয়ে এটা বসাইলাম। তাহলে দুই দিকে এটা আসতেছে, এটা আসতেছে, এখানে ই ই কাটাকাটি যায়। এটা তো কাটা যাবে না মনে হয়, যাবে? ও হ্যাঁ, এটা কাটাকাটি যাবে, ঠিক স্যার আছে। এটা উল্টাইছি স্যার, এটা ওই পারে নিয়ে গেছে হ্যাঁ, ওই পরে নিয়ে গেছে। তাহলে কায়ের একটা এক্সপ্রেশন পাচ্ছি আমরা, তাই না? ইলেকট্রনিক সাসেপ্টিবিলিটি। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, আগে আমরা যেটাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসছিলাম আলফা, এটা ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি বলছিলাম, এর আগে এটা নিয়ে আসছিলাম, এখন নিয়ে আসলাম কাই। তাহলে এখন দেখা যাচ্ছে কায়ের সাথে আলফার একটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক আছে, তাই না? কাই ইজ ইকাল টু 1/ε0। হ্যালো, এন এর সাথে আলফা ই, কিন্তু সাথে 1/ε0 একটু ভাগ হচ্ছে আর কি, এই কনস্ট্যান্টটার সাথে সম্পর্কিত আর কি। এই দুটো কিন্তু কনস্ট্যান্ট, তাই না? এর ইলেকট্রনিক ইলেকট্রনিক পোলার, তখন আসতেছে কি, এমনি তো স্যার কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হবে স্যার একটু। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এখানে একটা ডেরিভেশন দেওয়া আছে। আমরা ক্যাপাসিটরের, এটা একটা জেনারেল ইকুয়েশন ক্যাপাসিটরের, সি ইজ ইকাল টু এপসিলন নট এ বাই ডি স্যার। এপসিলন নট এ বাই ডি। তাহলে এটা হচ্ছে সি নট এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে সি এর ক্ষেত্রে। এখান থেকে একটা ডেরিভেশন আসে, এটা আমাদের পরে কাজে লাগে। সেটা হচ্ছে ই ইজ ইকাল টু ভি বাই ডি। তাহলে ভি কে আমরা লিখতে পারি কিউ বাই সি ডিভাইডেড বাই ডি। তাহলে কিউ বাই সি ইন্টু ডি, আর এখানে সি এর মানটা আবার বসাই দিচ্ছি আমরা, সি এর মানটা এখান থেকে এখানে বসানো হচ্ছে। তাহলে ডি ডি কাটাকাটি যায়, কিউ বাই, হ্যাঁ হ্যাঁ, এখন কিউ বাই যে সারফেস চার্জ ডেনসিটি দিয়ে ভাগ করতে করে নিতেছি, সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এখান থেকে আসতেছে ই ইজ ইকাল টু সারফেস চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই এপসিলন নট, সারফেস চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই এপসিলন নট, ঠিক আছে। Yes, sir. আবার একইভাবে যদি আমরা করি তাহলে আমরা পাবো সিগমা ইজ ইকাল টু এপসিলন ই, এই জিনিসটাও পাওয়া যাবে। হ্যাঁ, এটা সি এর ক্ষেত্রে যদি করি তাহলে একইভাবে এই জিনিসটা পাওয়া যাবে। তো এই দুইটা জিনিস আমার পরবর্তীতে কাজে লাগে, এই দুইটা জিনিস। Why current flows after insertion of the dielectric material between a parallel plate? এখানে একটা কোশ্চেন কেন দিছি, কারণ এখানে ওই যে একটা ডেরিভেশন দেখাইছি, তো এই কারণে, আর কিছু না। Thus Q minus QP is equal to Q naught। কারণ কি, আগে ছিল Q naught আর এক্সট্রা আসলো কি QP, এটা আমরা দেখছিলাম না, পরে যে চার্জটা আসলো সেটা হচ্ছে Q। তাহলে Q naught প্লাস এক্সট্রা চার্জ হচ্ছে QP, এই দুইটা মিলে হচ্ছে বর্তমান চার্জ Q। তাহলে Q is equal to Q naught plus QP। তাহলে এখানে যদি Q by A করা হয় তাহলে সিগমা is equal to সিগমা নট প্লাস সিগমা P। তাহলে এই যে এখন ওই যে সিগমা নটের মানটা যদি আমি বসাই, সিগমা নটের মানটা হচ্ছে তোমার এপসিলন নট ইন্টু ই, এখান থেকে আর কি, এই যে এটা। আর এটা হচ্ছে পি, এটা আগে প্রমাণ করছিলাম, ওই যে তোমার পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, পোলারাইজেশন পার ইউনিট ভলিউম ইজ ইকাল টু সিগমা পি, এই জিনিসটা দেখাইছিলাম আমরা। পোলারাইজেশন, টোটাল পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, এটা ছিল কি টোটাল পোলারাইজেশন
পার ইউনিট ভলিউম। এটা কিভাবে দেখাইছিলাম? টোটাল পোলারাইজেশন হচ্ছে ইউপি ইনটু ডি, এভাবে দেখাইছিলাম তাই না? হ্যাঁ ডি, ও এ ইনটু ডি, ভলিউম মানে তো এ ইনটু ডি। হ্যাঁ এ ইনটু ডি, ডি ডি কাটাকাটি যায়, তাহলে এখান থেকে আসে সিগমা পি। আচ্ছা, তাহলে এখানে প্রথমে পি এর মানটা বসালাম, আবার পি এর আবার যে এক্সপ্রেশনটা আমরা দেখছিলাম এই মাত্র, এই যে এখানে, এই যে দেখো এই এক্সপ্রেশনটা আবার বসাবো, পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, এই এক্সপ্রেশনটা যদি বসাই তাহলে এপসিলন নট ই 1 প্লাস কাই নট, তাহলে এখান থেকে আসে সিগমা ইজ ইকুয়াল টু ই, তাহলে এই এক্সপ্রেশনটা আসে, তাহলে এখান থেকে আমি এপসিলন নট আর এপসিলন ভাগ করে এটা পাই আর কি। তাহলে এখানে যে আমি একটা ডেরিভেশন দেখালাম, এই ডেরিভেশনের উদ্দেশ্যটা ছিল যে রিলেটিভ পারমিটিভিটির সাথে তোমার সাসেপ্টিবিলিটির একটা সম্পর্ক তৈরি করা, রিলেটিভ পারমিটিভিটির সাথে সাসেপ্টিবিলিটি। তাহলে আমরা দেখতেছি যে রিলেটিভ পারমিটিভিটির সাথে তোমার সাসেপ্টিবিলিটির একটা সম্পর্ক আছে। স্যার মূল উদ্দেশ্য ছিল আমরা রিলেটিভ পারমিটিভিটির এক্সপ্রেশন বের করা, আসলে এটা আমাদের টার্গেট। তাহলে কোন একটা ম্যাটেরিয়ালের যদি রিলেটিভ পারমিটিভিটি বেশি হয়, তার মানে বুঝতে হবে যে এই ম্যাটেরিয়ালের ইলেকট্রিক পোলারাইজেশন স্যার চার্জ সেট মানে বেশি হয়। বাধাটা বেশি স্যার সারফেসে। হ্যাঁ, বেশি পোলারাইজেশন হয়, এই ম্যাটেরিয়ালটা পোলারাইজড হয় বেশি, বুঝতে পারছো? চার্জ সেপারেশন বেশি হয়, এটাই বুঝতে হবে। ডাইলেকট্রিক প্লেটও স্যার বেশি না স্যার? হ্যাঁ, যেমন ধরো আমরা সামনে দেখাবো যে সিলিকন অথবা জার্মেনিয়াম, এদের জার্মেনিয়াম। ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হয়। সিলিকন জার্মেনিয়াম অর্থাৎ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হয়। কেন হয় এটা সামনে আসতেছে, এমনি জাস্ট বলার জন্য বললাম। যেমন কিছু ম্যাটেরিয়াল আছে যেমন আর্গনের ক্ষেত্রে দেখা যাবে যে এটা হয়তো বা 1 পয়েন্ট সামথিং মনে করো, কিন্তু সিলিকনের ক্ষেত্রে হয়তো দেখা যাবে এটা 9 বা 10 হবে, মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান আর কি বেশি হয়, অনেক বেশি হয়, তার মানে পোলারাইজেশন বেশি হবে। জার্মেনিয়ামের ক্ষেত্রে হয়তো আরো বেশি হবে। এই তাহলে রিলেটিভ পারমিটিভিটির একটা এক্সপ্রেশন পেলাম 1 বাই কাই নট, আর কাই নটের একটা মান আবার আমরা বসাবো, কায়ের মানটা হচ্ছে 1 বাই এই যেটা, তাহলে এখান থেকে রিলেটিভ পারমিটিভিটির একটা সূত্র আমরা পাচ্ছি। কোন একটা ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিটিভিটি, সরি এটা লেখা যায় অথবা এটা লেখা যায়, এই জিনিসটা। তাহলে এই সূত্রগুলো একটু দেখতে হবে কিভাবে ডেরিভেশন করে, এটা দেখবা। এখান থেকে হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেমও থাকতে পারে। আচ্ছা, এখন দেখো লোকাল ফিল্ড ই নট, ই লোকাল এন্ড ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন, এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে যে আমরা যে ফিল্ডটা অ্যাপ্লাই করি সেই ফিল্ডটা আমরা কনস্ট্যান্ট ধরে নেই, আমরা নরমালি কনস্ট্যান্ট ধরে ডেরিভেশন করছি, কিন্তু কোন একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের উপরে যে ফিল্ডটা অ্যাপ্লাই হয় এটা আসলে একেবারে যে ডিসি ভ্যালুর মতো কনস্ট্যান্ট এরকম না আসলে। তো এটা কোন একটা জায়গায় লিটারেচার থেকে দেখাইছে, এটা বইয়ে লেখা আছে যে ফ্রম লিটারেচার শোন ইন বুক 7.10, এখানে দেখাইছে যে আসলে লোকাল ফিল্ডটা অনেকটা ভেরিয়েবল, সাইনোসয়েডাল ওয়েভের মতো ভেরিয়েবল, এটা দেখাইছে, এটা কোথাও কোনো একটা ভাবে প্রমাণ করছে। এবং লোকাল ফিল্ড যেটা ই লোকাল, সেটার একটা সূত্র ইউজ করছে, সেই সূত্রটা হচ্ছে এরকম, এই যে। তাহলে আমরা নরমালি ফিল্ড ই ধরে আমরা একটা ডেরিভেশন করছি আগে, সেটার জন্য রিলেটিভ পারমিটিভিটির একটা এক্সপ্রেশন দেখছি,
এটা ছিল রিলেটিভ পারমিটিভিটির এক্সপ্রেশন। এখন যদি ফিল্ডটাকে যদি আমরা একটু ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি চিন্তা করি, তাহলে এটা একটা লোকাল ফিল্ড, মানে লোকাল ফিল্ড যদি কনসিডার করি ই লোকাল, তাহলে লোকাল ফিল্ড হচ্ছে ই প্লাস 1/3 এপসিলন পি। এটা যদি চিন্তা করি ই লোকাল কনসিডার করে যদি আমরা আবার ডেরিভেশনটা করতে চাই, তাহলে ডেরিভেশনটা কেমন হয় সেটা দেখাবো, মানে লোকাল ফিল্ড কনসিডার করে। যেমন ভাইভাতে এটা জিজ্ঞেস করা হয় যে মানে ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশনটা কি জিনিস, তখন তোমাদের অ্যান্সারটা হবে ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশনটা হচ্ছে যে যখন কোন একটা ম্যাটেরিয়ালে ইন্ডিভিজুয়াল অ্যাটমে যে ফিল্ডটা অ্যাপ্লাই হয়, সেই ফিল্ডটা যদি আমরা লোকাল ফিল্ড কনসিডার করি, সেই লোকাল ফিল্ড কনসিডার করে কোন একটা ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে কি বলে রিপ্রেজেন্টেশন বা ইকুয়েশন আসে, সেটাকে আমরা বলি ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। বুঝতে পারছো কথাটা? জি স্যার। মানে আরেকটু সহজভাবে বলি, সোজা কথা, লোকাল ফিল্ড কনসিডার করে মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে ইকুয়েশনটা আসে, লোকাল ফিল্ডটা কি জিনিস? আমরা তো কোন একটা ম্যাটেরিয়ালে একটা কনস্ট্যান্ট ফিল্ড চিন্তা করি, তাই না? কনস্ট্যান্ট, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটমে কিন্তু ফিল্ড কিন্তু ভ্যারিয়েশন হয়। কেন ভ্যারিয়েশন হয় বলো তো দেখি? মনে করো এটা একটা ম্যাটেরিয়াল, তাই না? এখন তুমি এদিকে পজিটিভ চার্জ দিছো, এখানে নেগেটিভ চার্জ দিছো, তাহলে এখানে একটা ফিল্ড অ্যাপ্লাই হয়েছে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে অনেকগুলো অ্যাটম আছে না? জি স্যার। অনেকগুলো অ্যাটম আছে। এখন প্রত্যেকেরই তো ধরো চার্জ আছে, প্রত্যেকেরই চার্জ আছে। তাহলে সে তো বাইরের চার্জ থেকেও, বাইরের ফিল্ড থেকেও কিন্তু সে ইনফ্লুয়েসড হচ্ছে, আবার আশেপাশেও কিন্তু চার্জ আছে, তাহলে সেখান থেকেও একটা ইনফ্লুয়েন্স কিন্তু আছে, জি স্যার। ইনফ্লুয়েন্স আছে। তাহলে একটা ইন্ডিভিজুয়াল অ্যাটম কি বলে ফ্রি স্পেসের চার্জ থেকে কিন্তু সে ইনফ্লুয়েন্স হচ্ছে। তারপর নেইবারিং যে ডাইপোল ফিল্ড আছে, নেইবারিং ডাইপোল ফিল্ড মানে তোমার তার পাশে দেখা যাচ্ছে একটা ডাইপোল আছে, তাহলে এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে, তাই না? এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে না? আমি যদি মাঝখানের এই অ্যাটমটা চিন্তা করি, এই মাঝখানে মনে করো একটা অ্যাটম আছে, কিন্তু এর চারপাশেও তো ডাইপোল আছে, তাই না? জি স্যার। তাহলে এদিক থেকে চারপাশ থেকে ফিল্ড আছে না? চারপাশেই কিন্তু ফিল্ড আছে, তার উপরে নিচে ডানে বামে কোনায় সব দিকে ফিল্ড আছে। এই ফিল্ড ফোর্স একটা কাজ করেছে। হ্যাঁ, তাহলে বাইরের ফিল্ড এবং লোকাল ফিল্ড সবগুলো মিলে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমে যে ফিল্ডটা অ্যাপ্লাই হয় সেটা কিন্তু কনস্ট্যান্ট না, বা আমরা যেটাকে মনে করতেছি ওইটা সমান না, ডিফারেন্ট। তারপরে হচ্ছে যে এরকম হইতে পারে যে কোন একটা ম্যাটেরিয়ালের আশপাশে তোমার ডাইপোল আছে, আবার কোন এক জায়গায় ডিফেক্ট আছে, ডিফেক্টের কারণেও কিন্তু ফিল্ড চেঞ্জ হতে পারে। তো বিভিন্ন কারণ এখানে থাকতে পারে। তাহলে আগে আমরা ফিল্ড ধরছিলাম কনস্ট্যান্ট, কিন্তু এখন লোকাল ফিল্ড ধরে নিচ্ছি। তাহলে লোকাল ফিল্ড কনসিডার করে যদি আমরা আবার ক্যালকুলেশন গুলো করি, তাহলে যে রিলেটিভ পারমিটিভিটির ইকুয়েশনটা পাই সেটাকে আমরা বলি ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। যেমন এখানে, যেমন আমরা দেখছিলাম আগে P = n × P ইনডিউসড, তাই না? এটা বলছিলাম। তাহলে এখানে P ইনডিউসড এর জায়গায় আমরা কি বসাবো? এপসিলন নট যেমন P ইনডিউসড = আলফা × E বলছিলাম। এখন এই E এর জায়গায় আমি বসাবো E লোকাল। P ইনডিউসড মানেই তো তোমার একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমে যে ফিল্ডটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? জি স্যার। এখন আমি ই লোকাল বসাবো। তাহলে ই লোকালের এই সূত্রটা আমি সরাসরি ইউজ করব। এটা জাস্ট শুধু মনে রাখতে হবে যেটা একটা লিটারেচার থেকে আসছে, এটা মনে রাখতে হবে। মনে রেখে আমি এখানে এটা যদি বসায় দেই, এই যে এই জিনিসটা দেখো, সরাসরি এটা ইউজ করব এখানে। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো। এই যে এখানে n আলফা, এখান থেকেই আসছে, এখান থেকে এটা আসছে। এখানে একটা ম্যাথমেটিক্যাল জাস্ট শুধু অপারেশন আছে, আর কিছু না।
তাহলে এখান থেকে আমি এই যে পি এর একটা সূত্র পাচ্ছি। পি দিয়ে একটা ইকুয়েশন আমি পাচ্ছি। এগেইন উই নো সিগমা ইজ ইকুয়াল টু সিগমা নট প্লাস সিগমা পি। তাহলে সিগমা পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস সিগমা নট। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। এই ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে 5 নাম্বার ইকুয়েশনে এরকম একটা পি এর রিপ্রেজেন্টেশন পাচ্ছি। এখন এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা ব্যবহার করি, দুইটা ইকুয়েশনের মধ্যে অপারেশন হয়, সার্টেইন অপারেশনের পরে এই জিনিসটা আসবে। এই ইকুয়েশনটাকে আমরা বলি ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। এখন এই ডেরিভেশনটা কিভাবে আসতেছে, তাই না? এটা একটা কোশ্চেন। p ইজ ইকুয়াল টু এই যে এইটা এবং এইটা, সমান স্যার। এই দুইটা ইকুয়েশন, যেটা এই দুইটা ইকুয়েশন থেকে একটা ডেরিভেশন, সার্টেন ডেরিভেশনের মাধ্যমে এই জিনিসটা আসে। একেবারে ডিরেক্ট আসে না, কিছু মানে যোজন বিয়োজন, কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হয়। সেই অপারেশনের ফলে এটা আসে। এটা বইয়ে দেখানোর নাই ক্যালকুলেশনটা, বা বইয়ে এত ক্লিয়ারলি এটা বলা নাই আর কি। তো এটা আমি একটু ট্রাই করছিলাম, যে নিচে আমি দেখাইছি। স্যার এর আগে স্যার আমরা স্যার এই লোকালটা পড়াশোনার পর আমরা যে ইকুয়েশনটা পাইছি ই লোকাল সমান ই প্লাস 1/3 এপসাইলন নট পি, স্যার এটাও তো স্যার আমরা ওই যে ক্লসিয়াস মসেট্টি ইকুয়েশন, স্যার কোনটাকে স্যার এটা বলবো? না, ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন হচ্ছে যে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। এটা তোমার ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন এটাকে বলে না। এখানে হচ্ছে লোকাল ফিল্ডকে আমরা কনসিডার করছি। তাহলে লোকাল ফিল্ডকে কনসিডার করে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে ডেরিভেশনটা আসে বা রিপ্রেজেন্টেশন আসে, সেটাকে বলা হয় ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। বুঝতে পারছো? স্যার এর নিচেরটাতে স্যার ওটা আছে না স্যার, পি সমান এন আলফা ই প্লাস 1/3, আমরা স্যার ই লোকালটা পড়াশোনার পরে। হ্যাঁ, এটা পাইছি, কিন্তু এটা তো তোমার পি এর রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে পি এর রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, জি স্যার। এটাও পি এর রিপ্রেজেন্টেশন, কিন্তু এইটার মধ্যে কিন্তু এখনো ওই মানে কি বলে, এই পি এর মধ্যে কিন্তু এখনো ওই জিনিসটা আসে নাই, কিন্তু এই জিনিসটা, বুঝতে পারছো? এই পি এর মধ্যে আসে নাই। এটার মধ্যে যদিও আসছে, এই পি এর মধ্যে আসছে, কিন্তু এটার মধ্যে আসে নাই। তাহলে এই দুইটা পি কে ইকুয়েট করে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা রিপ্রেজেন্টেশন বের করতেছি। আসলে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রিপ্রেজেন্টেশনের মধ্যে কিন্তু পি জিনিসটা রাখতে চাচ্ছি না। বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। আমরা রাখতে চাচ্ছি আলফা থাকবে, আলফা থাকতে পারে। মানে এর আগেও আমরা দেখছি যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে 1 প্লাস কাই ছিল, তাই না? সাসেপ্টিবিলিটি এটা ছিল জি স্যার। 1 প্লাস কাই। আবার কাই কি ছিল? কাইয়ের ডেরিভেশন কি ছিল? 1/ε0 ইন্টু এন ইন্টু আলফা। তাহলে আমরা আসলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রিপ্রেজেন্টেশনটা আমরা আলফা অথবা কাই অথবা পারমিটিভিটি এগুলোর সাথে রিপ্রেজেন্টেশন গুলো দেখাতে চাচ্ছি, এগুলোর মাধ্যমে। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। স্যার এইগুলোর মাধ্যমে স্যার আমি যে ইকুয়েশনটা প্রুভ করবো ওটাই হচ্ছে স্যার আমার ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। হ্যাঁ, এটাই হচ্ছে ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। এখন দেখো, এখানে একটা জিনিস ভালো মতো বুঝে নাও, খুব কঠিন কিছু না। এই যে ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশনের দুইটা ফরম্যাট আছে। এটা একটা ফরম্যাট, এটাও ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন। আবার আরেকটা ফরম্যাট আছে। তোমাকে যদি ক্লসিয়াস-মসেট্টি ইকুয়েশন ইউজ করে যদি আলফা বের করতে বলে, ধরো আলফা বের করতে বলছে, আলফা কত এটা বের করতে বলে, তখন তুমি এই ইকুয়েশনটা ইউজ করতে পারবা। তোমার দেওয়া আছে রিলেটিভ পারমিটিভিটি, এটা গিভেন, তখন তুমি কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবা। কিন্তু যদি তোমার আলফা দেওয়া থাকে, সেখান থেকে যদি
এইটা বের করতে বলে, তখন বের করাটা কঠিন হয়ে যাবে না? জি স্যার, স্যার একটা করে ফেলতে হবে, নিচে একটা আছে উপরে একটা, দুইটা আছে, একটা করে ফেলতে হবে, দিতে পারবেন। তখন কিন্তু বের করা যাবে না, তখন তোমার এইটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আর এটা তুমি জানো। এখন তোমাকে যদি এটা বের করতে বলি কিভাবে বের করবা, পারবা? স্যার এই ইকুয়েশনটাকে স্যার ক্যালকুলেশন করতে হবে স্যার। হ্যাঁ, তোমার একটা ক্যালকুলেশন লাগবে না? জি স্যার, এটা একটা করে ফেলতে হবে, এক মুখে নিয়ে আসতে হবে স্যার, ইয়ার রিলেটিভ পারমিলিবিলিটি কে স্যার। হ্যাঁ, তখন কিন্তু একটু ঝামেলা আছে, মানে ক্যালকুলেশনটা একটু একটু জটিল, সামান্য জটিল। এই কারণে এটাকে একটু ক্যালকুলেশন করে, যেমন এটা একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা করার পরে এই যে ধরো একেবারে সহজ না, যতটুকু সহজ ভাবতেছো তত সহজ না, এইটার আবার আরেকটা রিপ্রেজেন্টেশন আছে। সেই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, এখানে একটু কাটা পড়ছে আর কি। এই জায়গাটা একটু কাটা পড়ছে, একটু দেখি লেখা যায় কিনা দেখি। এখানে হচ্ছে তোমার ER is equal to 1, সম্ভবত 1 প্লাস, এরকম দেখি নিচে লেখা আছে অবশ্য। এই যে, ও আচ্ছা, এটা তো ঝামেলা। 1 প্লাস 2n আলফা ই, আচ্ছা একটু লিখে দিই কষ্ট করে, 1 প্লাস 2n আলফা ই 3 এপসিলন। এখানে কি আছে? 1 বাই, হ্যাঁ একটু কাটা পড়ছে আর কি। বইয়ে শুধু তোমার ইয়েটা দেওয়া আছে, মানে ইকুয়েশনটা দেওয়া আছে, ডেরিভেশন দেওয়া নাই। আচ্ছা, এটা জাস্ট কোনো মতে দিয়ে রাখি। Absolute। হ্যাঁ, তাহলে এইটা ডেরিভেশনটা আমি এখানে একটু দিয়ে রাখছি, এইভাবে ডেরিভেশন করা হয়। তাহলে যেহেতু আমি এই ডেরিভেশনটা দেখাই দিছি, সেহেতু এটা করার চেষ্টা করবা। ডেরিভেশনটা অনেকটা এরকম যে যোজন বিয়োজন করতে হয়, যোজন বিয়োজন। এই যে ধরো এইখানে এটাকে হাফ দিয়ে প্রথমে যোজন করি, আর এটাকে হ্যাঁ মাইনাস দিয়ে বিয়োজন করি। এভাবে যোজন বিয়োজন করলে যেটা হয়, ডান দিকে কি হচ্ছে এটা দেখার দরকার নাই আমার, বাম দিকে শুধু আমি চাচ্ছি যে উপরে শুধু রিলেটিভ পারমিটিভিটি ER থাকুক, এটা চাচ্ছি আর কি। তাহলে এখান থেকে তোমার শুধু রিলেটিভ পারমিটিভিটি ER থাকে, মানে এমন ভাবে যোজন বিয়োজন করব যাতে করে নিচে আর এই জিনিসটা না থাকে, নিচের এটা কাটাকাটি যায়, উপরেরটা শুধু এই জিনিসটা থাকে, এমন ভাবে যোজন বিয়োজন করবো। তাহলে যোজন বিয়োজন করার পরে এই জায়গায় শুধু ER থাকে, তারপরে যা শুধু ER এর এক্সপ্রেশনটা আমরা এরকম একটা এক্সপ্রেশন পাই। এটা লিখলেও কোনো সমস্যা না, একই জিনিস। মানে বইয়ে যেহেতু এটা লেখছে, সেহেতু এটাকে এই ফরম্যাটে আনার জন্য আমি এটা করছি। কিন্তু তুমি যদি এটাও মুখস্থ রাখতে পারো, এটাও কোনো সমস্যা না, বুঝছো কথাটা? মানে এইটাও কোনো সমস্যা না, এটা দিয়ে করলেও যে অঙ্ক হবে না তা না। এখন বইয়ে যেহেতু এরকম একটা এক্সপ্রেশন আছে, এটাকে প্রমাণ করার জন্য আমি এটাকে ওইভাবে নিয়ে আসছি আর কি। একই জিনিস, কথা এক। কেউ যদি এই সূত্র মনে রাখতে চায় তাও কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? জি স্যার। এটা সহজ, এটা বইয়ে এরকম একটা সূত্র দেওয়া আছে, এই কারণে আমি এই সূত্রটা ডিরাইভ করছি। তোমাকে যদি এই সূত্র ডিরাইভ করতে বলে, তুমি যদি এতটুক নিয়ে আসো, তাহলে তো আর অ্যান্সার হইলো না। অ্যান্সার হইলো না। তোমাকে তো যেটা ডিরাইভ করতে বলবে বা প্রুফ করতে বলবে সেটাই তোমাকে দেখাইতে হবে। তাহলে ক্লসিয়াস-মসেটটি ইকুয়েশনের দুইটা রিপ্রেজেন্টেশন আছে, এখানে আমি লিখে দিছি অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ ক্লসিয়াস-মসেটটি ইকুয়েশন। সুতরাং শীটটা একটু দেখতে হবে তোমাকে। উপরের ক্যালকুলেশনটাও একটু আছে, যেমন এই যে 4 এবং 5, 4 আর 5 এর ডান সাইডটাকে সমান ধরে এখানে একটা ইকুয়েশন নিয়ে আসে, এই অংশটাকে একটা ইকুয়েশন নিয়ে আসে। তারপর এগেইন অ্যাডিং 3e0 টু বোথ সাইড,
মানে এটা কেন করতেছি, যার শুধু আমি ওই যে তোমার আলফা ইটাকে এক সাইডে আলাদা করার জন্য। আলফা ই এই সাইডে তো ধরো আলফা ইটা মিক্সড অবস্থায় আছে, এই সাইডে কিন্তু আসলে আমরা রাখতে চাচ্ছি কি শুধু আলফা ই রাখতে চাচ্ছি। এই কারণেই যোজন বিয়োজন করা হয়। যোজন বিয়োজন করে তোমার এক সাইডে শুধু আলফা ই আনতে চাচ্ছি। এটা একটু দেখে নিও আর কি, এটা আমি নিজে করছিলাম আর কি, জোর করে নিয়ে আসতে হয়েছে আর কি। এভাবে এমনি সহজে আসে না, নর্মালি এটা খুব সহজে আসে না, তো যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজন করে তারপরে স্যার হ্যাঁ বলো। আমার ইলেকট্রনিক্স ল্যাব শুরু হবে স্যার, আমি ভার্সিটিতে স্যার, আমরা কয়েকজন আছি স্যার, ফোর্থ সেমিস্টারের কোর্সটা নিচ্ছি স্যার, এখন ক্লাস শুরু হবে তো স্যার, এখন যদি 11টা থেকে ক্লাস না? স্যার ক্লাসে জি স্যার, আমাদের ক্লাস আছে সানবিম স্যারের। 11টা থেকে দেরি আছে তো? না স্যার, আমি স্যার ভার্সিটিতে ফোর্থ সেমিস্টার একটা কোর্স নিচ্ছি স্যার, 10:45। 10:45 থেকে নাকি? স্যার এখানে স্যার অনেকে স্যার ওই ইলেকট্রনিক্স 2টা স্যার ওই যে গতবার নেয় নাই তো, এবার নিয়েছে স্যার, ওদের স্যার 10:45 থেকে। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করে দাও। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে এই ইকুয়েশন গুলোর উপর বেস করে কিন্তু অঙ্ক আসে। যেমন এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা দেখবা, তোমার ক্লসিয়াস-মসেটটি ইকুয়েশন ইউজ করে অঙ্ক আছে। যেমন এখানে আলফা দেওয়া আছে, সেই কারণে আমরা এই সূত্রটা ইউজ করছি, যেহেতু আলফা দেওয়া আছে, মানে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি যেহেতু দেওয়া আছে, এই জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা বের করতে পারতেছি। বুঝতে পারছো? আবার যদি ধরো আলফা বের করতে বলে, তখন কিন্তু তোমার ওই সূত্রটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই সূত্রটা কি এটা মনে আছে? এটা হচ্ছে তোমার এই সূত্রটা হচ্ছে মানে কি বলে এটাকে, ইয়ে কনসিডার না করে, মানে লোকাল ফিল্ড কনসিডার না করে আমরা রিলেটিভ পারমিটিভিটি ইজ ইকুয়াল টু 1 কাই দেখছিলাম, তাই না? কাই ইজ ইকুয়াল টু এন আলফা ই এপসিলন নট। তাহলে হ্যাঁ, লোকাল ফিল্ড কনসিডার না করলে দেখা যাচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একরকম আসতেছে, আর যখন লোকাল ফিল্ডটা কনসিডার করতেছি, অর্থাৎ লোকাল ফিল্ড কনসিডার করতেছি মানেই কিন্তু ক্লসিয়াস-মসেটটি ইকুয়েশন, এটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু না, এটা কিন্তু ক্লসিয়াস-মসেটটি ইকুয়েশন না, এটা হচ্ছে নরমাল ইকুয়েশন। হ্যাঁ, এখানে কোশ্চেনে তাই বলছে আর কি, দুইভাবে দেখাইতে বলছে। হ্যাঁ, কোশ্চেনে বলে দিছে, বলছে যে দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আছে, দ্য টু ভ্যালুস আর ডিফারেন্ট বাই অ্যাবাউট 7%। ঠিক আছে, এখানে কোশ্চেনটাই বলছে যে এখানে তুমি এইভাবে দেখাও যে দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আসে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।